আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর নতুন একটি চ্যাপ্টার নিয়ে। যারা তোমরা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা নিশ্চয়ই জানো যে একাদশ শ্রেণীর ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টার আমরা শেষ করে ফেলেছি। যারা তোমরা ভিডিওগুলি দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ ভাই, আজকে আমরা শুরু করতে যাচ্ছি একাদশ শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার, যেটা হলো ট্যাক্সোনমি ও সিস্টেম্যাটিক্স। তো চলো ভিডিওটি মজা সহকারে শুরু করা যাক। বোর্ডে তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ট্যাক্সোনমি ও সিস্টেম্যাটিক্স। এই যে দুটো শব্দ, এই দুটো শব্দ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক অনেক মতভেদ রয়েছে। একদল বলছেন যে এই দুটো শব্দকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায়, দুটি শব্দ একই শব্দ। আবার একজন বলছেন না, এই দুটো শব্দ একই শব্দ নয়, এই দুটো শব্দ টোটালি ভিন্ন শব্দ, এমনটাই জানিয়েছেন ম্যাসন। ওকে, তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ম্যাসন, ইনি বলছেন যে দুটো শব্দই কি আলাদা শব্দ, মানে ভিন্ন শব্দ। আরেক দল ওই যে ল্যাম এবং টিউল, ইনি বলছেন যে এই দুটো শব্দই হচ্ছে সমার্থক শব্দ, মানে একই শব্দ, উদার মনের। ওকে, তো যাই হোক, চলো আমরা এই দুটো শব্দকে একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করি। এই যে ট্যাক্সোনমি শব্দটা, এই শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে, মনে রাখতে হবে। কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে এসেছে। কোন গ্রিক শব্দ? না, দুটো গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সিস। ওকে, আরেকটা কি? আরেকটা হচ্ছে নোমস। তো এই দুটো শব্দ থেকে ট্যাক্সোনমি শব্দটা এসেছে, এবং এই ট্যাক্সিস এর অর্থ হচ্ছে বিন্যাস, আর এই যে নোমস এর অর্থ হচ্ছে বিধি বা নিয়ম। তাহলে আমরা কি পেলাম ট্যাক্সোনমি শব্দের? মানে একদম টোটাল অর্থ হচ্ছে বিন্যাস প্লাস বিধি, অর্থাৎ বিন্যাস বিধি। তাহলে ট্যাক্সোনমির অর্থ কি? ট্যাক্সোনমির অর্থ হচ্ছে সিম্পল অর্থ না, অ্যাকচুয়ালি বিন্যাস বিধি, তাই না? এবার চলে আসো, এই যে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই শব্দটি প্রথম ব্যবহার করেন অগাস্তিন পি দা কন্ডল। তো অবশ্যই মনে রাখতে হবে অগাস্তিন পি দা কন্ডল, ইনি সর্বপ্রথম পি দা কন্ডল, ইংরেজিতে লিখতে পারো পি দি কন্ডল, ইনি সর্বপ্রথম এই ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। এবার কথা হলো ট্যাক্সোনমি আসলে জিনিসটা কি? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলতে বোঝায় যে তিনটা জিনিসের মূলত সমাহার। একটা হচ্ছে জীবের শনাক্তকরণ, আর একটা হচ্ছে নামকরণ, আর একটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ, এবং এইটাই জানিয়েছেন লরেন্স। তো সায়েন্টিস্ট লরেন্স 1951 সালে ইনি জানিয়েছেন এই যে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, এটা হচ্ছে তিনটা জিনিস দ্বারা গঠিত। একটা কি? একটা হচ্ছে শনাক্তকরণ, আরেকটা কি? আরেকটা হচ্ছে নামকরণ, আরেকটা কি? আরেকটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। হ্যাঁ, এখানে তোমরা অবশ্যই মনে রাখবে এই যে শ্রেণীবদ্ধকরণ কখনোই এই দুটো ছাড়া, এই দুটো ছাড়া এই জিনিসটা কখনোই সম্পন্ন হবে না। শ্রেণীবদ্ধকরণ কখনোই শনাক্তকরণ ও নামকরণ ছাড়া সম্পূর্ণ হবে না। আমরা এর একটু ধৈর্য ধরো, আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। এবার চলো আমরা শুরু করি সিস্টেম্যাটিক্স। ট্যাক্সোনমি আমরা জিনিসটা বুঝে গেলাম, গ্রিক শব্দ থেকে এসেছে, দুটো গ্রিক শব্দ। ওকে, এটা আমরা বুঝে গেলাম। এবার শুরু করছি আমরা সিস্টেম্যাটিক্স। এই যে সিস্টেম্যাটিক্স, এই শব্দটাও গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ থেকে কি? গ্রিক শব্দ সিস্টেমা, যার ইংরেজি অর্থ টু পুট টুগেদার, বাংলায় একত্রীকরণ থেকে উদ্ভব। ওকে, ক্লিয়ার? এবার চলে আসো আমরা একটু বুঝি যে এই যে সিস্টেমা বা এই যে সিস্টেম্যাটিক্স, এই জিনিসটা আসলে কি? এটা কি এই ট্যাক্সোনমি শুধু এইটুকুই, শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবদ্ধকরণ, এটাই কি হচ্ছে সিস্টেম্যাটিক্স, যেটা হচ্ছে ল্যাম এবং টিউইল বলেছিলেন যে একই? তো সিস্টেম্যাটিক্স বলতে বোঝায় শুধু এইটুকুই না যে শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণীবদ্ধকরণ, শুধু এইটুকুই না, এছাড়াও জীবের জীববৈচিত্র্য এবং জীবের অভিযোজন এবং অভিব্যক্তি সম্পর্কেও এই সিস্টেম্যাটিক্সের ক্ষেত্রে আলোচনা করা হবে। এছাড়াও সিস্টেম্যাটিক্স অনেকের মতে এই সিস্টেম্যাটিক্স জেনেটিক্স, ফেনেটিক্স এবং জাতিজনিগত কিছু
সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও এই সিস্টেমেটিক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার কথা হলো এই যে ফেনেটিক্স, এই জিনিসটা কি? জেনেটিক্স তো তোমরা বুঝো, জাতিজনীগত এটাও বুঝো, ফেনেটিক্স জিনিসটা কি? ফেনেটিক্স বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে গাণিতিক ট্যাক্সোনমি, গাণিতিক ট্যাক্সোনমি, ওকে, বা যেখানে কম্পিউটারের যে বাইনারি সিস্টেম রয়েছে সেই সিস্টেমে কিন্তু এখানে হিসাব করা হবে। ওকে, তো এই হলো সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমি। এবার চলে আসো, আমরা এবার তার পরের পয়েন্ট আলোচনা করব যে সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমি এর ডেফিনেশন এবং তার পাশাপাশি এর যে কম্পোনেন্টস রয়েছে সেই কম্পোনেন্টস। তো এরপরে আলোচনা হচ্ছে ডেফিনেশন অফ নমি। ওকে, তো ট্যাক্সোনমি বলতে কি বোঝায়? তো অবশ্যই মনে রাখতে হবে যে জীববিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবদ্ধকরণ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ক্লিয়ার? আমরা যদিও আগে আলোচনা করেছিলাম। তো ট্যাক্সোনমি হলো এই তিনটা জিনিসের সমাহার। এবার চলো আমরা আলোচনা করব কম্পোনেন্টস। এটা হয়ে গেল, আমরা বুঝে গেলাম কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। তো অ্যাকচুয়ালি যে ট্যাক্সোনমির উপাদান, ট্যাক্সোনমির উপাদান কি কি? তো ট্যাক্সোনমির উপাদান এই যে তিনটাই, যে তিনটা হচ্ছে নাম্বার 1 একটা হচ্ছে শনাক্তকরণ, নাম্বার 2 কি নামকরণ, এবং নাম্বার 3 কি শ্রেণীবদ্ধকরণ। ওকে, তো এই তিনটাই হলো ট্যাক্সোনমির মূল কম্পোনেন্টস। এছাড়াও আরো একটি কম্পোনেন্টস রয়েছে, সেটা হলো প্রামাণ্য দলিল সংরক্ষণ। তো এই চারটা হলো কম্পোনেন্টস ট্যাক্সোনমির। এবার চলে আসো আমরা এক একটা করে আলোচনা করি। নাম্বার 1, প্রথমটা কি রয়েছে? শনাক্তকরণ, তাই না? শনাক্তকরণ। তো শনাক্তকরণ বলতে আমরা কি বুঝি? ওকে, শনাক্তকরণ বা যেটাকে আমরা আইডেন্টিফিকেশন বলি, ইংরেজিতে এটাকে কি বলি? আইডেন্টিফিকেশন। তো শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন বলতে কি বোঝায়? অর্থাৎ যে এমন কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে যেই বৈশিষ্ট্যগুলো দ্বারা কোনো একটা জীবকে আমরা অন্য জীব থেকে পৃথক করতে পারি তাকেই সেই জীবের শনাক্তকরণ বৈশিষ্ট্য বলা হয় বা আইডেন্টিফিকেশন। যেরকম ভাবে দেখো, একটা জীব রয়েছে, ধরো আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, তো কিভাবে বুঝবে এটা আম গাছ? বা একটা গরু, এই গরুটাকে তুমি কি করে বুঝবে যে এটা হচ্ছে গরু? তো এমন কিছু বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে যেই বৈশিষ্ট্যগুলো দেখলেই আমরা বুঝতে পারবো, বা যেই বৈশিষ্ট্যগুলো থেকেই আমরা বুঝতে পারবো যেটা হ্যাঁ গরু, এটা হ্যাঁ আম গাছ, এটা হ্যাঁ লেবীয় রোহিতা অর্থাৎ এটা হচ্ছে রুই মাছ, বা এটা হচ্ছে কাতলা মাছ। ওকে, তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় শনাক্তকরণ বৈশিষ্ট্য। কেননা তোমরা জানোই পৃথিবীতে কিন্তু প্রজাতির সংখ্যা অনেক। তোমরা আগেই পড়েছো যে এই পৃথিবীতে 5 মিলিয়ন থেকে 30 মিলিয়ন বা কোনো কোনো বইয়ের মধ্যে 50 মিলিয়ন যে এতগুলো প্রজাতি রয়েছে। ওকে, তাহলে এতগুলোর মধ্যে মোটামুটি আমরা আমাদের জানাগতভাবে আমরা 15 লক্ষ বা 17 লক্ষ বা 18 লক্ষ কোনো বইয়ের মধ্যে এতগুলো আমরা জানতে পেরেছি। তো এতগুলোর মধ্যে কি করে আমরা বুঝবো যে এই প্রাণীটা সেই প্রাণীটা, বা এই যে উদ্ভিদটা সেই উদ্ভিদটা? তো কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সেই উদ্ভিদ যেটার কথা আমরা বলতে যাচ্ছি। তো সেই বৈশিষ্ট্যগুলোকেই বলা হয় শনাক্তকরণ বৈশিষ্ট্য বা আইডেন্টিফিকেশন ক্যারেক্টারিস্টিক্স। যেরকমভাবে ধরে নাও যে আমরা মানুষ, এই যে মানুষের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে হ্যাঁ মানুষ। যেরকমভাবে তোমরা প্রথমেই হয়তো বলবে যে আমরা স্তন্যপায়ী প্রাণী, তাই তো? এই বৈশিষ্ট্যটা একটা হচ্ছে মানুষের ক্ষেত্রে অবশ্যই, যে স্তন্যপায়ীর মধ্যে একটা বৈশিষ্ট্য যে স্তন্যপায়ীর সারা দেহ লোমে ঢাকা, কিন্তু আমাদের ক্ষেত্রে এই লোম হচ্ছে কিন্তু ওই যে তোমরা নিষ্ক্রিয় অঙ্গ পড়েছো, তো এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তো এইভাবে এমন কিছু ক্যারেক্টার্স তোমাকে বলতে হবে যেগুলো হচ্ছে তার শনাক্তকরণ বৈশিষ্ট্য, অর্থাৎ যেই বৈশিষ্ট্যগুলো প্রমাণ করে যে হ্যাঁ সেটা মানুষ। তো আশা করছি তোমরা শনাক্তকরণ জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি আলোচনা করবো? এরপরে হচ্ছে 2 নম্বর নামকরণ। নামকরণ বা এটাকে বলা হয় নোমেনক্লেচার। নামকরণ। নামকরণ কি? নামকরণ হচ্ছে জীবের পৃথক পৃথক নাম করে সেই জীবকে আলাদা করাই হচ্ছে নামকরণ বোঝায় বা নোমেনক্লেচার বোঝায়। এবং এটা শুরু করেছিলেন একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। ইনি শুরু করেছিলেন 1753 সালে।
যেরকমভাবে তোমরা জানোই যে অ্যাকচুয়ালি যে নামকরণ এতটাই জরুরি, এটা যদি না হয় তাহলে কিন্তু বিজ্ঞানীদের মধ্যে মতভেদ সৃষ্টি হবে। কেননা যে ক্যানাডিয়ান সে গিয়ে বলবে যে ম্যাঙ্গো ট্রি, ইংরেজি থেকে বলবে, আমরা গিয়ে কি বলবো আম গাছ, আম গাছ। তো এবার হচ্ছে কানাডিয়ান ওরা তো বুঝতে পারবে না যে আরে ভাই আম গাছ কোনটা, তাই না? তো এবার যারা বিহারি, যারা বিহার থেকে হিন্দি বলে তারা হয়তো কিছু আলাদা আলাদা বলবে। তো এইভাবে বিভিন্ন ভাষা, যারা চাইনিজ তারা ক্যাংকুং চিংচাং এরকম কিছু বলবে। তো এইভাবে তো আমরা চিনতে পারবো না যে হ্যাঁ আম গাছের কথা বলা হচ্ছে। তার জন্য তারা সায়েন্টিস্টরা এমন কিছু একটা নাম সিদ্ধান্ত করবেন যেই নামটা তুমি যে কোনো ভাষায় পড়ো না কেন একই রকম পড়বে। তো এই যে নামটা, এই নামটাকেই বলা হয় সায়েন্টিফিক নেম। জানো তোমরা যেরকমভাবে আমি আম গাছের কথা বলছিলাম সেটাকে বলা হয় ম্যাগনিফেরা ইন্ডিকা, তোমরা জানোই। ইন্ডিকা এটা কার? এটা হচ্ছে আম গাছের বিজ্ঞানসম্মত নাম, তাই তো? এবার দেখো তোমার নাম হচ্ছে অনেকেই তোমরা কমেন্ট করো, যেরকম হচ্ছে দীপ ঘোষ রয়েছে, দীপ সরকার, দীপ মণ্ডল, তো এরকম বেশ কয়েকজন তোমরা কমেন্ট করো। যাই হোক তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও রয়েছে পূজা রয়, যারা রেগুলার কমেন্ট করো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো এবং আমাদের এই যে পরিবার, আমাদের এই যে গ্রুপ আরও বড় করো। তোমরা অবশ্যই জানো যে আমি অনেক পরিশ্রম করে বা একটু ফাঁকা সময় করে তোমাদের জন্য অবশ্যই ভিডিও আপলোড করার চেষ্টা করছি এবং আগামীতেও করব। তোমরা দেখতেই পাচ্ছ অনেক গরম, হাই গরমি, তো অনেক গরমের মধ্যেও কিন্তু তোমাদের জন্য ভিডিও আপলোড করার চেষ্টা করছি। যদিও অনেক সমস্যা সম্মুখীন হতে হয় আমাকে, সেই ব্যারিয়ারগুলো পার করার চেষ্টা করছি এবং তোমাদের সামনে আরও দ্রুত ভিডিও আপলোড করার চেষ্টা করব অবশ্যই। তো সবাই সাপোর্ট করো, চ্যানেলটাকে আরও গ্রোথ করার চেষ্টা করো, আরও বড় করার চেষ্টা করো, আমি তোমাদের সঙ্গে রয়েছি। যাই হোক, তো ম্যাগনিফেরা ইন্ডিকা, আচ্ছা যেটা বলছিলাম দীপ ঘোষ, তোমরা যখন টাইটেল লেখো তখন কিন্তু ঘোষ জি বড় হাতের লেখো। যখন তোমরা দীপ মণ্ডল বা পূজা রয় আর তোমরা কিন্তু বড় হাতের লেখো, কিন্তু সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে যে পরের অক্ষরটা সেটা কিন্তু ছোট হাতের লিখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তো ম্যাগনিফেরা ইন্ডিকা। এছাড়াও তোমরা মটর গাছের পাইসাম স্যাটাইভাম জানো, যেরকমভাবে টাইগারের ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস, রুই মাছের ক্ষেত্রে লেবিও রোহিতা, ওরাইজা স্যাটাইভা, ধান গাছের ক্ষেত্রে, গম গাছের ক্ষেত্রে ট্রিটিকাম এস্টিভাম, যেরকম ভুট্টা গাছের ক্ষেত্রে জিয়ামিজ। তো অনেক বলা যায়, সবচেয়ে সহজ আমার কাছে আমার যেটা সবচেয়ে বেশি মনে থাকে সেটা হচ্ছে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম। তোমরা কি জানো কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি? এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের স্কুলে একটা স্টুডেন্টকে বলা হয়েছিল যে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি বলো। তো ও তো বেচারা আগের দিন আসে নাই, তো ও শুনেনি যে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কি। এবার ও এইভাবে বলছে কাতলা কাতলা কাতলা, তো হঠাৎ করে স্যার ধমক দিয়ে বলছে কতবার বলে একই কথা। বলছে কি হলো, ও চমকে গেছে। তখন স্যার বলে 2 বার বললেই তো হয়, কাতলা কাতলা। কেন? আরে কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম কাতলা কাতলা, 2 বার বললেই হয়। তো কাতলা কাতলা, ওকে, কাতলা কাতলা। এবার ছোট হাতে সি, ওকে, বড় হাতে সি। তাহলে কাতলা কাতলা কার বিজ্ঞানসম্মত নাম? কাতলা মাছের বিজ্ঞানসম্মত নাম। তো এইভাবে হচ্ছে নামকরণ শুরু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। ইনাকে নিয়েও একটা খুব সুন্দর গল্প রয়েছে, পরের ভিডিওতে অবশ্যই জানাবো। ক্যারোলাস লিনিয়াসের কিন্তু আসল নাম ক্যারোলাস লিনিয়াস ছিল না, পরবর্তীতে ক্যারোলাস লিনিয়াস হয়েছিল। তো তোমাদের কি জানা আছে ক্যারোলাস লিনিয়াসের আগের নাম কি ছিল? যারা জানো অবশ্যই কমেন্টে জানাও যে ক্যারোলাস লিনিয়াসের আগের নাম কি ছিল, এবং মজার গল্পটা পরের ভিডিওতে। ঠিক আছে, তো নমেনক্লেচার বা নামকরণ হচ্ছে কোনো একটা উদ্ভিদ বা কোনো একটা প্রাণীর নাম করে দেওয়া, অর্থাৎ হচ্ছে সায়েন্টিফিক নেম করে দেওয়া, সেটাই হচ্ছে নোমেনক্লেচার বা নামকরণ। এবার কথা হলো এই যে নোমেনক্লেচার বা নামকরণের ক্ষেত্রেই কিন্তু অবশ্যই শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো দরকার পড়বে। আগে শনাক্তকরণ বৈশিষ্ট্য, তারপরে নামকরণ, যেটা একটু আগে বলছিলাম এইখানটায়, মনে আছে? তো প্রথম শনাক্তকরণ বৈশিষ্ট্য, তারপরে নামকরণ, এবং তারপরে অবশ্যই আমরা শ্রেণীবদ্ধকরণ করতে পারবো। তো অবশ্যই পরের যেটা শ্রেণীবদ্ধকরণ বা এটাকে আমরা বলি ক্লাসিফিকেশন বা শ্রেণীবদ্ধকরণ কি? যখন হচ্ছে শনাক্তকরণ হয়ে যাবে, যখন নামকরণ হয়ে যাবে, তারপরেই চলে আসবে হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। অর্থাৎ একটা জীবকে আমরা বিভিন্ন শ্রেণীতে তাকে অন্তর্ভুক্ত করব, এবং এই যে শ্রেণীটা তোমরা জানোই যে প্রথমে হচ্ছে রাজ্য, তারপরে হচ্ছে পর্ব, তারপরে কি শ্রেণী, তারপরে বর্গ, তারপরে গোত্র, তারপরে গণ, তারপরে প্রজাতি।
তো এই হলো 7টা ধাপ, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 7টা হয়ে গেছে। তো এই হলো 7টা ধাপ, এগুলো কিন্তু পরপর রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এই 7টা যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে আমাদের নিয়ে আসতে হবে প্রত্যেকটা জীবকে। এই যে শ্রেণীটা এটা কিন্তু হায়ারার্কি, অর্থাৎ হচ্ছে এটা শুরু করেছিলেন হায়ারার্কির এই 7টা ধাপ যেটা শুরু করেছিলেন ক্যারোলাস লিনিয়াস। তো এটার মধ্যে অন্তর্ভুক্ত করাকে আমরা বলি শ্রেণীবদ্ধকরণ। যাই হোক, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব, কারণ সেখানে কিন্তু ক্যারোলাস লিনিয়াস নিয়েও কথা আমরা বলবো। তো এই হলো শ্রেণীবদ্ধকরণ, নামকরণের পর এই শ্রেণীতে আমরা অন্তর্ভুক্ত করব। এবং তোমরা জানো যে এই যে আমরা যখন নামকরণ করি কাতলা কাতলা বা ম্যাগনিফেরা ইন্ডিকা, এখানে কিন্তু আমাদের এই যে একটা পদ আর এই যে একটা পদ, এই যে দুটো পদ, এর একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি, শেষেরটা হচ্ছে প্রজাতি আর আগেরটা হচ্ছে গণ, ঠিক আছে, এটা হচ্ছে গণ। এবং ইংরেজিতে তোমরা যদি লিখতে চাও তাহলে ইংরেজিতে এটাকে মনে রাখার একটা সহজ বুদ্ধি রয়েছে, কেপি কবস, এটুকু মনে রাখলে কিন্তু এর ইংরেজি থেকে মনে রাখা যাবে। যেরকম কে থেকে কিংডম, কিংডম মানে রাজ্য, পি থেকে ফাইলাম মানে পর্ব, সি থেকে হচ্ছে ক্লাসিফিকেশন বা শ্রেণী, ও থেকে অর্ডার বা যেটাকে বর্গ বলি আমরা, এফ থেকে ফ্যামিলি বা গোত্র, জি থেকে জেনাস বা গণ, আর এস থেকে স্পেসিস বা প্রজাতি। তো এই হলো শ্রেণীবদ্ধকরণের যে হায়ারার্কি 7টা ধাপ, যে 7টা ধাপ আমরা অবশ্যই পরের যে টপিক সেই টপিকে অবশ্যই করবো। তো এই হলো শ্রেণীবদ্ধকরণ, অর্থাৎ নামকরণের পর অবশ্যই আমাদের শ্রেণীবদ্ধকরণ করতে হবে। এবং তারপরে হচ্ছে প্রামাণ্য, দলিল বা সংরক্ষণ, যেটাকে আমরা ডকুমেন্টস বলি, যেটাকে আমরা কি বলি, যেটা 4 নম্বর হচ্ছে ডকুমেন্টস, ডকুমেন্টস বা হচ্ছে প্রমাণ দলিল। অর্থাৎ যখন হচ্ছে এই একটা জীবের নামকরণ এবং শ্রেণীবদ্ধকরণ সব কিছু হয়ে যাবে, তারপরে প্রমাণ দলিল হিসাবে সেটাকে আমরা কোনো জাদুঘরে বা কোনো মিউজিয়ামে সংরক্ষণ করার যে পদ্ধতি সেটাকে আমরা ডকুমেন্টস বলি বা প্রমাণ্য দলিল সংরক্ষণ বলি। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা যে টোটাল ট্যাক্সোনমির যে নর্মাল ধারণা বা গ্রিক শব্দ থেকে এসেছে তার আক্ষরিক যে অর্থগুলো সেগুলো বুঝতে পেরেছো, এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু আমি পড়িয়ে দিলাম, কারণ হচ্ছে সম্পর্কের মধ্যেই তোমরা কিন্তু প্রথম যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু রয়েছে, যে এই দুটো শব্দকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায় এমনটাই জানিয়েছিলেন দুজন সায়েন্টিস্ট, ল্যাম এবং টিউইল। আবার বলেছেন যেরকম ম্যাসন, তিনি বলেছেন যে এই শব্দ দুটো ভিন্ন, এগুলোকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা যায় না। তো এইভাবেই হচ্ছে এদের সম্পর্কটা তোমরা কিন্তু লিখতে পারবে। তো পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, যেখানে আমরা নতুন টপিক নিয়ে কথা বলবো। সবাই ততক্ষণ ভালো থেকো।